আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টেসের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে সোমবার 24শে নভেম্বর 2025 আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পর্বে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে যে ভূমিকম্পের সময় কী করবেন। তো আপনারা যদি ঘরের মধ্যে থাকেন তবে ভীম, পিলার কিংবা কলাম ঘেঁষে অবস্থান করবেন। খোলা আকাশের নিচে থাকলে ফাঁকা জায়গায় অবস্থান করবেন। আর যদি আপনার বাসা অনেক উপরে থাকে যেমন 5 তলা, তখন তো আপনার নেমে যাওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে কঠিন আসবাবের নিচে অবস্থান করবেন। আর রান্নাঘরে থাকলে দ্রুত গ্যাসের চুলা বন্ধ করে বেরিয়ে আসতে হবে। আর যেটা করবেন না সেটা আতঙ্কিত হয়ে চিৎকার কিংবা ছুটাছুটি করবেন না, এবং লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকতে হবে। আর জনগণ্য ভবন থেকে বেরোতে ধাক্কাধাক্কি করা যাবে না। আপনাকে শান্ত থাকতে হবে এবং ভূমিকম্প 40 সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। এই 40 সেকেন্ডের মধ্যবর্তী সময়ে আপনাকে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মানবতা বিরোধী অপরাধে 13 সেনা কর্মকর্তাকে আপনার হেফাজতে নেওয়া হয়েছিল, এবং তাদেরকে গতকালকে কারাগারে আনা হয়, এবং তারা ভার্চুয়ালি হাজিরা দিতে স্বীকৃতি জানায়। তো সেক্ষেত্রে ট্রাইব্যুনাল বলেন যে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। যেখানে সাবেক প্রধান বিচারপতি সশরীরে হাজির হচ্ছেন, সেখানে সেনা কর্মকর্তাদের ছাড় কেন, আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। জানেন রিসেন্টলি COP30 হয়েছে ব্রাজিলের ভেলেমে। অমীমাংসিত রয়েছে জীবাশ্ম জ্বালানি বন্ধের প্রশ্ন, যেহেতু অনেকগুলো দেশ এই বিষয়ে একমত হতে পারেনি। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নগুলো দেশগুলো, এবং যারা আপনার জ্বালানি ব্যবসার জন্য বিশ্বের মধ্যে সর্বাধিক পরিচিত, তারা এই বিষয়ে আপনার একমত হয়নি। তো 200টা দেশ যদি একমত না হয় তাহলে কোনো বিষয় আসলে সিদ্ধান্ত গৃহীত হয়নি, মানে হয় না। এই জন্য আসলে এই বিষয়টি এখনও অমীমাংসিত রইল। আর নেক্সট যে COP31 হবে সেটা তুরস্কে সম্ভবত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেরিন তবুকের সফর সুদৃঢ় করছে ঢাকা থিম্পু সম্পর্ক। রিসেন্টলি আপনার শেরিন তবুকে ভুটানের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করে কিছু সমঝোতা স্বাক্ষর করেছে, যেটি আমি গতকালকের পত্রিকায় আলোচনা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বে অফ বেঙ্গল কনভারসেশন হয়েছে, যেখানে গতকালকে সৈয়দ রিফাত আহমেদের বক্তব্য এসেছে। আজকে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস এখানে বক্তব্য দেন। সেখানে একটি বিষয় এসেছে যে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ আছে। বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, তবে বাংলাদেশকে ভারতের সঙ্গে কাজ করতে হবে, যা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সহজ নয়। আচ্ছা, সার কারখানায় গ্যাসের দাম আবার বাড়ল। একটা বিষয় বলি, সেটা বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা কোথায়, সেটা একটু কমেন্ট সেকশনে জানান, বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে। তো আমাদের অর্থনৈতিক সমীক্ষা 2025 প্রকাশিত হয়েছে। সবচেয়ে যে ধান আমাদের দেশে উৎপাদিত হয়েছে সেটা 24-25 অর্থ বছরে, সেটা বেরো ধান, এবং 226 লক্ষ মেট্রিক টন এর উৎপাদন। তো আমরা আমাদের আজকের অভিমত বিশ্লেষণ কলামে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি কেন বিভ্রান্তিকর, এ নিয়ে লিখেছেন জ্যোতি রহমান। তিনি বলছেন যে রিজার্ভ নিয়ে অহেতুক আবেগ নয়, বরং বাস্তব তথ্যের উপর ভিত্তি করে নীতি নির্ধারণী আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। তো জবাবদিহির মনোভাব বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সংক্রান্ত হিসাব ও তথ্য ব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড হতে বিচ্যুতির জন্ম দেয়। তো আমাদের যেটা লক্ষ্য হওয়া উচিত সেটা বাংলাদেশ ব্যাংক ও সরকারের আন্তর্জাতিক রিজার্ভ ব্যবস্থার জবাবদিহি ও স্বচ্ছতা, দায়িত্বশীলতা নিয়ে তথ্য নির্ভর ও বস্তু নির্ভর আলোচনা করা। পৃথিবীর অন্য কোনো কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রে একই সময়ে অর্থনৈতিক সূচকের দুটি ভিন্ন অঙ্ক জনসম্মুখে প্রকাশের এমন নজির আদৌ আছে কিনা সন্দেহ। গত আপনার সরকারের কিছু বিষয় এখানে এসেছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া কমে ধ্বংস হওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ তাদের বিভ্রান্তিমূলক উন্নয়ন বয়ানের অন্যতম মূল সূচক হিসেবে ব্যবহার করেছে। 2021 সালে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ 48 বিলিয়ন ডলারে অর্জনের কৃতিত্ব দাবি করেছিল, এবং এটা নিয়ে কেউ প্রশ্ন করেনি যে কীভাবে 2021 সালের আগস্টেই 48 বিলিয়নে উন্নত হলো। এবার জবাবদিহির মনোভাবই আমাদেরকে কিন্তু যে আমাদের যে মানদণ্ড সেটা বিচ্যুতির জন্ম দিয়েছিল। তো এখন যেটা করতে পারি সেটা বাংলাদেশের অর্থনীতির অগ্রগতির জন্য একটি সুষ্ঠু, জবাবদিহি, স্বচ্ছতা, দক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে বস্তুনিষ্ঠ আলোচনা করে সেই বিষয়গুলোতে
সমস্যা আছে সেগুলোর হচ্ছে খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া অবশ্যই জরুরি। তো আপনি একটা প্রশ্নের উত্তর দেন, যেটা হচ্ছে বে অফ বেঙ্গল কনভারসেশন এটা কোথায় হচ্ছে? খুবই গুরুত্বপূর্ণ তথ্য, একটু কমেন্ট সেকশনে জানাতে পারেন। বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে বর্তমানে $220 মাথাপিছু জিডিপি হচ্ছে $2671 আর মূল্যস্ফীতি হচ্ছে 8.48% এবং জিডিপি প্রবৃদ্ধির হচ্ছে 3.97%। এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশে এখন মোট ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি, তার মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক রয়েছে 6টি এবং বিশ্ববিদ্যালয় ব্যাংক রয়েছে 3টি আর বেসরকারি ব্যাংক আছে 43টি, বিদেশি বাণিজ্য ব্যাংক হচ্ছে 9টি। আপনি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্য ব্যাংক হচ্ছে 6টি আর হচ্ছে মোট ব্যাংকের সংখ্যা হচ্ছে 61টি, এটি মনে রাখতে পারেন। তো কিছু বিষয়ে আজকে মতামত এসেছে। 7 কলেজের সেশন জজ সিদ্ধান্তহীনতার মূল্য শিক্ষার্থীরা কেন দেবেন? এই যে আপনার ঢাকা কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি বানিয়ে যে 7টা কলেজকে একীভূত করা যে পরিকল্পনা, সেটার কারণে এখন শিক্ষার্থীদের পড়াশোনা কিন্তু বন্ধ আছে। তো এরকম অবস্থায় 3টি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। একটি হচ্ছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলোর কাঠামো দ্রুত, স্বচ্ছভাবে এবং শিক্ষকদের মতামত নিয়ে চূড়ান্ত করা। বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি ক্লাস শুরুকে হচ্ছে সর্বোচ্চ অগ্রগতি দিয়ে সেশন জট রোধ করা। 7 কলেজে দীর্ঘমেয়াদী প্রশাসনিক স্থিতির জন্য পরিষ্কার পথনকশা ঘোষণা করা। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে বারবার এমন পরীক্ষা নিরীক্ষা চালাতে পারে না। 7 কলেজের সংকট সমাধানের বাস্তবতা ও দায়িত্বের ভিত্তি করে নীতি নির্ধারক দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই শিক্ষার্থী ও তাদের পরিবারকে অনিশ্চয়তার মধ্যে রাখা যাবে না। তারপর হচ্ছে মানবতা বিরোধী অপরাধ মৃত্যুদণ্ড মাথায় নিয়ে হাসিনাকে আর ফিরতে পারবে? মাহমুদুর রহমান মান্নার কলাম এসেছে। তিনি বলছেন যে তাকে অনেকেই প্রশ্ন করেছে বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে এবং আওয়ামী লীগের যে রাজনীতি সেই ইস্যু নিয়ে হচ্ছে তিনি কথা বলেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের যে রায়, সেটি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীর ফাঁসির রায়। তো তিনি বলেছেন যে প্রতিবেশী দেশ হিসেবে ভারত যে রেসপন্স করেছে রায়ের পরে, এটা অত্যন্ত ডিপ্লোম্যাটিক আনসার এবং হচ্ছে তারা এ বিষয়ে কোনো স্পষ্ট কিছু বলেনি। তো এই সরকার থাকতে আসলে এই বিষয়গুলোর কোনো হচ্ছে নিষ্পত্তি হবে না এবং হচ্ছে আগামী সরকার যখন আসবে তখন তার উপরে হচ্ছে অধিকাংশ বিষয় আমাদের ভবিষ্যৎ পথ চলা এবং রাজনীতির নির্মাণ হয়তো তাদের হাতেই হতে পারে। তো বিচারের দীর্ঘসূত্রতা দূর করবে হচ্ছে আপনার পারিবারিক আদালত। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে এখানে যে নারায়ণগঞ্জের জেলায় ফেল কার্যক্রমের মধ্যে দিয়ে অটোমেশন প্রক্রিয়া যাত্রা শুরু হচ্ছে 18 নভেম্বর। এই তথ্যটি মনে রাখবেন। এবং পারিবারিক আদালত হচ্ছে যদি কার্যকর হয় তবে কী সমস্যার সমাধান হবে এই বিষয় নিয়ে এসেছে, আমি একটু পর বলছি। এখানে দেখেন যে পারিবারিক আদালত শুধু একটি প্রযুক্তিগত প্রকল্প নয়, বিভিন্ন অংশে যেন নানাভাবে সুফল পাবে। যেমন বিচারপ্রার্থীরা যে কোনো স্থান থেকে মামলা দাখিলের সুযোগ পাবেন। কোর্টে থাকছে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা এবং কোর্টে মামলার অগ্রগতি তারিখ ফলাফল পাওয়া যাবে একটি ড্যাশবোর্ডেই। তো পারিবারিক আদালত ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন শুধু আদালতকে আধুনিকায়ন নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন। আচ্ছা, তো আপনারা দেখেন এখানে যে মামদানি যেভাবে ট্রাম্পকে ট্রাম্প কার্ড দেখালো, মামদানির সাথে ট্রাম্পের সাক্ষাৎকার হয়তো আপনারা দেখেছেন। আর নির্বাচনের আগে ট্রাম্প হচ্ছে মামদানিকে একজন হচ্ছে কমিউনিস্ট, ইহুদিবিদ্বেষী এবং উন্মাদ বলেছিলেন। কিন্তু দেখা যায় শুক্রবারের যে সাক্ষাৎ, সেখানে ট্রাম্প হচ্ছে মামদানির জয়ের প্রশংসা করেছেন। তিনি আরও বলেন যে নতুন মেয়র রিপাবলিকানদের তার নীতি দিয়ে অবাক করে দেবেন। ভয়ঙ্কর ব্যবস্থা বুঝছেন। তো এই হচ্ছে আমাদের বিষয় যে আসলে ট্রাম্প এমন মানুষকে মাথায় সমস্যা থাকতে পারে, কিন্তু দেখেন পলিসি বা ডিসিশনগুলো আসলে হচ্ছে আপনার আমেরিকানরা যেরকম চায় অনেকটাই সেই ধারার হচ্ছে মোটামুটি তিনি কাজ কারবার হচ্ছে করেন আর কি। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পত্রিকায় শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে কথা বলে থাকি। তো জলবায়ু সম্মেলন থেকে কী পেল আদিবাসী ও বনাঞ্চলের হচ্ছে মানুষ? এখানে বলছে যে বেলেমে এবার বন রক্ষার যে কোনো জলবায়ু সম্মেলন তুলনায় বেশি তহবিলের ঘোষণা এসেছে। তার মোটামুটি একটা ভালো ফান্ডিং যাবে যে বন রক্ষার জন্য মানুষ আরও বেশি উদ্যোগী হবে। তবে কিছু বিষয় এখনও তো অমীমাংসিতই রয়ে গেল। এখানে কিন্তু এবার হচ্ছে দেখা যায় যে বিভিন্ন দেশ থেকে প্রায় 3000 আদিবাসী নেতা এবারের সম্মেলনে অংশ নেন, যা ইতিহাসে ছিল সর্বোচ্চ।
একঘরে হওয়ার সংখ্যা হচ্ছে ইউক্রেন প্রায় 4 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে 28 দফা পরিকল্পনা করে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে রাশিয়া, যেখানে আসলে রাশিয়াকেই হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এবং ইউক্রেনকে বলেছে যে ট্রাম্প বলেছে যে যে কোনো মূল্যে হচ্ছে বিষয়গুলো হচ্ছে মেনে নিতে। জেলেনস্কি বলেছে হয়তো হচ্ছে তারা তাদের আত্মমর্যাদা হারাবে অথবা ওয়াশিংটনের সমর্থন হারাতে পারে। এবং তার বক্তব্য এখন খুব আলোচনায় আছে, আপনারা দেখতে পারেন। ট্রাম্প বলছে পরিকল্পনা না মানে জেলেনস্কিকে একাই লড়তে হবে। তো আপনারা দেখেন এখানে কিছু বিষয় এসেছে, সেটি হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা 172.28 মিলিয়ন এবং হচ্ছে যেটি হচ্ছে ঘনত্ব হচ্ছে 1171 জন প্রতি কিলোমিটারে এবং জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.12%। এই হচ্ছে তথ্য, এগুলো মনে রাখতে পারেন। আর ভেনেজুয়েলাকে ঘিরে হচ্ছে অভিযান শুরুর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। আর লাতিনে বাড়ছে মার্কিন উপস্থিতি, প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারের উপর চাপ বাড়াতে এই সিদ্ধান্ত নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। যে রাষ্ট্রের সব ধরনের উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক বলেছেন মিশেল ক্যামডেসাস, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে মনে রাখতে পারেন। জাতিসংঘের সুশাসনের লক্ষ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন। আর বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন প্রথম, সেটি হচ্ছে 1989 সালে, আর সংজ্ঞা প্রদান করে 1992 সালে, ঠিক আছে। এবং বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান হচ্ছে 6টি আর স্তম্ভ হচ্ছে 4টি, ঠিক আছে। এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন, পরীক্ষায় বিভিন্ন সময় হচ্ছে এসে থাকে। তো এখানে শাসন প্রক্রিয়া এবং হচ্ছে উন্নয়ন বিষয়টি হচ্ছে সবসময় প্রায়োরিটি পেয়ে আসছে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখেছেন, একটা লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।